যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে হয়তো ক্ষমতায় দেখতে চাচ্ছে না, তবে করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন, বলেছেন যুক্তরাষ্ট্র সারাক্ষণ আমার বিরুদ্ধে লেগে আছে। প্রধানমন্ত্রী এই শিরোনামে মানবজমিনের রিপোর্ট। তিনি বলছেন তিনি যেনতেনভাবে ক্ষমতায় যাওয়া কিংবা কারো সঙ্গে দেশের স্বার্থ বেচে মানবতার সঙ্গে কম্প্রোমাইজ করে ক্ষমতায় যাওয়ার চিন্তা কখনো করেননি। প্রধানমন্ত্রী স্পষ্টভাবেই বলেছেন নির্বাচনকে ঘিরে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। আন্তর্জাতিক ষড়যন্ত্র কি বা জাতীয়ভাবে কি ষড়যন্ত্র হচ্ছে সেই তথ্য নিশ্চয়ই প্রধানমন্ত্রীর কাছে আছে, না হলে তো আসলে এই কথা তার বলবার কথা নয়। নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের নতুন একটি নিষেধাজ্ঞা আসতে পারে এবং সেই নিষেধাজ্ঞায় কি কি হতে পারে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সেখানে বলেছে যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবং যুক্তরাষ্ট্রের কথা মতো যদি বাংলাদেশে নির্বাচন না হয় তাহলে আওয়ামী লীগের পাশে নাই যুক্তরাষ্ট্র। সে কথাকে কেন্দ্র করে কিন্তু প্রধানমন্ত্রী এটা বলেছেন যে যুক্তরাষ্ট্র আমার পিছনে সবসময় লেগে আছেন, তাতে আমার কোনো সমস্যা নেই, আমি আমার বাংলাদেশের মানুষকে নিয়ে থাকতে চাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্র কিন্তু চাচ্ছে বিএনপি এবং তাদের বিরোধী দলগুলো আছে সকলকে নিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন করতে। সেক্ষেত্রে দেখেছেন আওয়ামী লীগকে তারা কিন্তু নিজেরা নির্বাচন করতে চাচ্ছে। সেক্ষেত্রে আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্র কিন্তু তাদের সাথে একমত নয়। ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে চলে গেছে যুক্তরাষ্ট্র। আজকে আপনাদেরকে দেখাবো যে যুক্তরাষ্ট্র নতুন করে কি বার্তা দিয়েছে আওয়ামী লীগকে নিয়ে এবং সেই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নিজে কিন্তু মুখ খুলেছেন। দর্শক একে একে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মতামত অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন, বলেছেন যুক্তরাষ্ট্র সারাক্ষণ আমার বিরুদ্ধে লেগে আছে। প্রধানমন্ত্রী এই শিরোনামে মানবজমিনের রিপোর্ট। তিনি বলছেন তিনি যেনতেনভাবে ক্ষমতায় যাওয়া কিংবা কারো সঙ্গে দেশের স্বার্থ বেচে মানবতার সঙ্গে কম্প্রোমাইজ করে ক্ষমতায় যাওয়ার চিন্তা কখনো করেননি। যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে লেগে আছে সারাক্ষণ, তাতে তার কিছু আসে যায় না। জনগণের শক্তি হলো বড় শক্তি। গতরাতে সজীব ওয়াজেদ জয়ের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত লেটস টকে তিনি এসব কথা বলেন। আচ্ছা, প্রধানমন্ত্রী বলছেন আমাদের সম্পদ গ্যাস। 96 সালে অন্য কোম্পানির সঙ্গে যুক্তরাষ্ট্র গ্যাস উত্তোলন করে, তবে তারা গ্যাস বিক্রি করার কথা বললে আমি আপত্তি করি। এর খেসারত আমাকে দিতে হয়েছে। 2001 সালের নির্বাচনে আমাকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। 2001-এর নির্বাচনে দেশের ভেতর আর বাইরের চক্রান্ত এক হয়ে গেল। তো এরকম কিছু ব্যাপার আছে, এরা সবসময় হস্তক্ষেপ করতে চায়। তো প্রধানমন্ত্রী যেই সময়টা বলছেন এটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। আমরা জানি যে 91 থেকে 2008 পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারে কোনো সরকারই পরপর থাকতে পারেনি, মানে তার পালাবদল ঘটেছে। কিন্তু প্রধানমন্ত্রী তো বলছেন যে এটা যুক্তরাষ্ট্রের মানে একটা খেসারত দিতে হয়েছে, অর্থাৎ একটা চক্রান্ত ষড়যন্ত্র আছে। কিন্তু যেই গ্যাস বিক্রির কথা তিনি বলছেন পরবর্তী সরকার, অন্য সরকার আসার পর তারা কি গ্যাস বিক্রি করেছে সেরকম কিন্তু তথ্য দেখা যায় না। যাই হোক, তিনি বলছেন আজকে মানবাধিকার কথা নিয়ে তারা প্রশ্ন তোলে, শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে। দুর্ভিক্ষের বিষয়টি হলো নিজের দেশের দিকে তাকায় না। জাতিসংঘে আমি ফিলিস্তিনি ইস্যুটি তুলে ধরেছিলাম। ইউতে আমি যখন গেলাম তখন খুব শক্তভাবে এই প্রশ্নটা তুলেছিলাম, ফিলিস্তিনি শিশু ও নারীদের মারা হচ্ছে, এখন কেন সবাই চুপ? এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুইবার যুদ্ধ বন্ধের জন্য যে প্রস্তাব আসে তাতে আমেরিকা ভেটো দিল। এটা ঠিক, আমেরিকার এই ফিলিস্তিনি ইস্যুতে তার যে ভূমিকা এটা নিঃসন্দেহে মানে এমনি তো নিন্দনীয়। আর যেহেতু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, সুতরাং এই ধর্ম অনুভূতিতে একটা আঘাত আসে যে আমেরিকা কেন এই আচরণটা করছে। কিন্তু আমরা এটাও জানি যে ইউক্রেনের ব্যাপারে কিন্তু আমাদের খুব শক্ত অবস্থান ছিল না। রাশিয়া যে সেখানে হস্তক্ষেপ করলো, সেখানে যে আক্রমণ চালালো, সেখানেও অসংখ্য মানুষ মারা গেল, শিশু মারা গেছে। তো এইভাবে অন্যায়ভাবে একটা দেশে ঢুকে যেই যুদ্ধ চালানো, যে যুদ্ধটা এখনো আছে, যার কারণে বাংলাদেশকে খেসারত দিতে হচ্ছে বিশ্বের অন্যান্য দেশগুলোর কারণে, কেননা এর ফলে জিনিসপত্রের দাম বেড়েছে। সেই ব্যাপারে কিন্তু বাংলাদেশ খুব শক্ত ভূমিকা ছিল তা না, কখনো তারা মানে ভোটদানে বিরত ছিল, কখনো বিপক্ষে ছিল, কখনো আমেরিকার পক্ষে ছিল। এরকম একটা টলটলায় মানে একটা অবস্থা দেখা গেছে। তো এই ইস্যুতে আমার মানে একটা দ্বৈততা আছে। তো ফিলিস্তিনি ইস্যুতে নিঃসন্দেহে আমেরিকার এই ভূমিকা নিন্দনীয়। প্রধানমন্ত্রী বলেন আমেরিকায় মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই, কিন্তু তারা অন্য জায়গায় এসে খবরদারি করে। এই মরুলিপানা যে তাদেরকে করতে দিল আমি সেটা জানি না, কে এই মরুলিপানা করতে দিল আমি সেটা জানি না। আমি এই বিষয়টা সবার আগে আন্তর্জাতিক মহলে তুলে ধরেছি এবং প্রতিবাদও করেছি। তারা আমাদের শ্রম অধিকার নিয়ে কথা বলে, তাদের ওখানে কর্মীরা একটা স্ট্রাইক মানে করলে সবগুলোকে চাকরি থেকে বের করে দেয়, এতে তাদের কিছু আসে যায় না। কিন্তু অন্য দেশের বেলা নাক গলায়। ইরানে শাহ পালভির যখন পতন হয় তিনি একটা কথা বলেছিলেন, আমেরিকা যার বন্ধু তার শত্রু লাগবে না। কথাটা ঠিক, মানে ইউরোপ আমেরিকায় যখন তখন চাকরি চলে যায়, কিন্তু এটা ঠিক। আবার
যেহেতু ওই সব দেশ কল্যাণমূলক রাষ্ট্র, প্রত্যেকটা মানুষকে তারা আবার বেকার ভাতা দেয়, যারা আজকে আমার আলোচনার বিষয় প্রধানমন্ত্রীর কিছু বক্তব্য এবং আমাদের পররাষ্ট্র সচিব তিনি যা মন্তব্য করেছেন সেটির উপরে। প্রধানমন্ত্রী স্পষ্টভাবেই বলেছেন নির্বাচনকে ঘিরে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। আন্তর্জাতিক ষড়যন্ত্র কি বা জাতীয়ভাবে কি ষড়যন্ত্র হচ্ছে সেই তথ্য নিশ্চয়ই প্রধানমন্ত্রীর কাছে আছে, না হলে তো আসলে এই কথা তার বলবার কথা নয়। প্রধানমন্ত্রীর কাছে গোয়েন্দা তথ্য আছে, এনএসআই এর তথ্য আছে, ডিজিএফআই এর তথ্য আছে, তার নিজস্ব বাহিনীর যে তথ্য সেগুলো নিশ্চয়ই তার কাছে আছে। সুতরাং এই সবকিছু মিলিয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন যে এই নির্বাচনকে ঘিরে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে চক্রান্ত হচ্ছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী একটি কথা বলেছিলেন, বাংলাদেশকে প্রক্সি ওয়ারের ক্ষেত্র হতে দেয়া হবে না। বাংলাদেশের প্রক্সি ওয়ারের যে সম্ভাবনার কথা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার মধ্যে এক পাশে যেমন মানে নিশ্চয়ই তিনি মুখে বলেননি কিন্তু বোঝাই যায়, এক পাশে থাকবে যুক্তরাষ্ট্র, অন্যদিকে থাকবে রাশিয়া, চীন বা ভারতের মতন দেশগুলো। এবং বাংলাদেশের মাটিকে প্রক্সি ওয়ারের জায়গায় পরিণত করবার কিংবা বাংলাদেশের নির্বাচনকে ঘিরে চক্রান্ত হবার যে পরিস্থিতি আজকে তারা নিজেরা স্বীকার করছেন, তার দায় আওয়ামী লীগকে নিতে হবে। এই কারণেই যে নির্বাচন যদি স্বাভাবিক প্রক্রিয়ায় যেভাবে বিশ্বের অন্যান্য সকল দেশে নির্বাচন হয় সেভাবে বাংলাদেশের নির্বাচনটা হতো এবং এর একটা ধারাবাহিকতা থাকতো, তাহলে আজকে নির্বাচন ঘিরে জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত কিংবা বাংলাদেশের মাটি অন্য দেশের প্রক্সি ওয়ারের জায়গা হয়ে উঠছে এই কথাগুলো আসতো না। সুতরাং আজকে এই চক্রান্ত হওয়া বা প্রক্সি ওয়ারের যেই কথাগুলো সরকারের তরফ থেকে বলা হচ্ছে তার দায় সরকারকে নিতে হবে। পরপর বিনা ভোটের নির্বাচন, মধ্যরাতের নির্বাচন, আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের ডামি নির্বাচন, এইরকম অদ্ভুত উদ্ভট নির্বাচন দিয়ে যে কোনো প্রকারে যেন তেন ভাবে ক্ষমতায় থাকার কিছু মাসুল তো আছে এবং সেই মাসুলও সরকারকে কড়ায় গণ্ডায় পরিশোধ করতে হবে। একটা কথা আছে ইংরেজিতে, এভরিওয়ান হ্যাজ টু পে উইথ হিজ ওন কয়েন। তো সুতরাং আওয়ামী লীগকেও তার নিজের পয়সা দিয়ে নিজের মূল্য চোকাতে হবে। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, এবারের নির্বাচন নিয়ে জাতীয় আন্তর্জাতিকভাবে অনেক চক্রান্ত হচ্ছে, তাই নির্বাচনী পরিবেশটা যাতে সুন্দর থাকে, উৎসব মুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় সেদিকে সবাই খেয়াল রাখবেন। নির্বাচনী পরিবেশ কতটা সুন্দর সেটা প্রতিদিন আমরা খবর পাই, প্রতিদিন গণমাধ্যমেও আসে, আমাদের এলাকায় যারা লোকজন আছেন তাদের কাছ থেকে আমরা খবর পাই। আমাদের আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের যুদ্ধাংদেহী যে অবস্থা তৈরি হয়েছে প্রতিটি আসনে, তার একটি শক্ত মাসুল, একটা খুব তিক্ত মাসুল শুধু আওয়ামী লীগকে না, এদেশের মানুষকেও দিতে হবে। সোশ্যাল টেক্সচার এদেশে বহুদিন হলো নষ্ট হয়ে গেছে এবং এইবারের এই নির্বাচনের পরে ঘরে ঘরে আওয়ামী লীগের ঘরে ঘরে যে হানাহানির বীজ বপন করা হলো সেটি আসলে কতদূর গড়াবে এবং সেই বীজ থেকে যেই গাছ হবে সেটি আসলে কতদূর পর্যন্ত বিস্তৃত হবে সেটা সময়ই বলবে। তবে এর পরিণাম বা এর পরিণতি আওয়ামী লীগকে খুব খারাপভাবে ভোগ করতে হবে এবং নির্বাচনকে উৎসব মুখর করার কথা বলা হচ্ছে, যেখানে নির্বাচন ঘিরে হুমকি ধামকি প্রতি মুহূর্তে আওয়ামী লীগের এক তরফ আরেক তরফের উপর হামলা চালাচ্ছে, নির্বাচনী কার্যালয় ভেঙে দিচ্ছে, অফিসে হামলা করছে, কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছে, প্রার্থীর কর্মীদের উপরে মানে হাতুড়ি চাপাতি ইত্যাদি দিয়ে কোপ দেওয়া হচ্ছে, তখন আসলে নির্বাচন কতটুকু উৎসব মুখর হবে বা হচ্ছে সেই প্রশ্ন থাকে। একই সঙ্গে প্রশ্ন থাকে যে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের যে নির্বাচন সেখানে আদৌ সাধারণ মানুষ যাদের ভোটে সরকার গঠিত হওয়ার কথা সেই সাধারণ মানুষের ন্যূনতম কোনো সম্পৃক্ততা আছে কিনা। আমরা কিন্তু সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা দেখি না। এমনকি যখন বিদেশি গণমাধ্যমগুলো কথা বলতে আসে, কারণ বাংলাদেশের গণমাধ্যম এগুলো নিয়ে খুব বেশি কথা বলে না, বিদেশি গণমাধ্যম যখন কথা বলতে আসে তারা একটি কথাই বলে যে ধরেন একই দল ফুটবলে আবাহনী বনাম আবাহনীর খেলা, কে দেখবে এই খেলা, কিংবা মোহামেডান বনাম মোহামেডানের খেলা, এই খেলা দেখতে দর্শক কোথা থেকে আসবে। সুতরাং এই ভোটটা অনেকটা সেরকম, তারা ভয়ে আওয়ামী লীগ বা বিএনপি শব্দটি উচ্চারণ করে না ঠিকই, কিন্তু যা তাদের বলার সেটা তারা বুঝিয়ে দেয়। আপনারা প্রশ্ন করতে পারেন বিদেশি গণমাধ্যমের কাছে তারা কি বলছে আমি জানলাম কি করে। আমি জানলাম এই কারণেই যে ফ্রান্সের ন্যাশনাল টেলিভিশন, ফ্রান্সের রেডিও এবং আপনার আরেকটি দেশ আমি এই মুহূর্তে ডাচ টেলিভিশন আমার সাক্ষাৎকার নিয়ে গেছে এবং তাদের সঙ্গে যখন কথা বলেছি তারা বলেছে যে তারা বিভিন্ন এলাকায় ঘুরেছে, বিভিন্ন এলাকায় গেছে এবং সেখানে সাধারণ মানুষের সঙ্গে তাদের ইন্টারাকশন হয়েছে, কথা হয়েছে এবং তারা সেই ব্যাপারে তারা তথ্য নিয়েছে এবং এইটাই তাদের ফিলিং যে সাধারণ মানুষের আসলে এই ভোটের সাথে সম্পৃক্ততা নাই, সম্পৃক্ততা হওয়ার কথাও নাই। ভেরি ইন্টারেস্টিংলি এই চক্রান্তের কথা যখন প্রধানমন্ত্রী বলছেন তখন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তিনি ভেরি ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। তিনি বলেছেন নির্বাচনের পরে নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রস্তুত সরকার। নির্বাচনের পরে নিষেধাজ্ঞা আসতে পারে, স্পেশালি বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে পারে, এটি নিয়ে অনেক রকম কথা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা মাসুদ বিন মোমেন বা এই পর্যায়ের কারো কাছ থেকে এই নিষেধাজ্ঞার সম্পর্কে কোনো রকম কোনো টু শব্দটিও শুনি নাই। মাসুদ বিন মোমেন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই কারণে যে তিনি কেবলমাত্র পররাষ্ট্র সচিব তাই নন, দুই দেশের সরকারি যে সিদ্ধান্তগুলো সেগুলো আসলে দলীয় পর্যায়ে কমিউনিকেশনের আগেই সরকার টু সরকারি যে কমিউনিকেশন হবে সেখানে মাসুদ বিন মোমেন would be the first person যাকে কন্ট্যাক্ট করা হবে। সুতরাং পররাষ্ট্র সচিব হিসেবে আমেরিকার সরকারি কোনো সিদ্ধান্ত, আমেরিকা সরকারের বা অন্য কোনো দেশের সরকারের যেই সিদ্ধান্ত সেটা মাসুদ বিন মোমেনেরই প্রথম জানার কথা। এবং আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কোক
কিছুদিন আগেই মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। এর আগেও রাষ্ট্রদূত পিটার হাস একা মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন এবং এই দুটো বৈঠক, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দুটো বৈঠক এবং যুক্তরাজ্যের হাই কমিশনারের সঙ্গে একটি বৈঠক, মাসুদ বিন মোমেনের সঙ্গে যা হয়েছে এই ব্যাপারে কিন্তু কোনো তথ্য বাইরে আসে নাই। সুতরাং এমন অনেক তথ্য আছে, এমন অনেক সরকারি সিদ্ধান্ত আছে যেটা পররাষ্ট্র সচিব জানেন, প্রোটোকল অনুযায়ী তাকেই প্রথম জানাবার কথা এবং তিনি জানেন, সেই আলোকে তিনি হয়তো কিছু কথা বলতে পারেন, কিন্তু তাদের ভেতরের ইন্টারনাল বা ডিটেইল যে ডিসকাশন সেগুলো আমাদের তিনি জানাননি, জানানোর কথাও নয়। তবে যেটুকু তিনি বলেছেন আমার মনে হয় সেটুকুই যথেষ্ট। তিনি বলেছেন সুষ্ঠু নির্বাচনের পরেও যদি কোনো দেশ নিষেধাজ্ঞা দেয় তাহলে সেটা হবে দুঃখজনক, তবে তা মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। বাণিজ্য নিষেধাজ্ঞা যদি বাংলাদেশে আসে যে কোনো ফর্মে, সেটা বাংলাদেশের অর্থনীতির জন্য ডিজাস্টার হবে। বাংলাদেশের অর্থনীতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আমাদের ফরেন রিজার্ভ 3 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো না, এমন আমদানি ব্যয় যে আমদানি রেস্ট্রিক্ট করে অনেক বেশি মানে রেস্ট্রিকশনের মধ্যে আমদানি রাখা হয়েছে যাতে খুব বেশি ডলার বাইরে চলে না যায়। সেই অবস্থাতেও 3 মাসের আমদানি ব্যয় মেটানোর মতন অবস্থা আমাদের নাই। আমাদের রপ্তানির 80% আসে গার্মেন্ট থেকে। সেই গার্মেন্টের উপরে যদি শ্রমনীতি, মজুরি, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করবার অধিকার ইত্যাদি যে কোনো উসিলায় বা ছুতাতে যদি কোনো রকম কোনো নিষেধাজ্ঞা আসে, সেটার একটা কড়া মাসুল বাংলাদেশের 18 কোটি মানুষকে দিতে হবে। শুধু যে গার্মেন্ট মালিক কিংবা শ্রমিক যারা আছেন তাদেরকে মাসুল দিতে হবে তাই না, 18 কোটি মানুষের উপরে এর একটা মাসুল, চড়া মাসুল বাংলাদেশকে দিতে হবে। সুতরাং বাণিজ্য নিষেধাজ্ঞা মোকাবেলায় খুব প্রস্তুত সরকার এই কথাটি বললে হবে না। আরেকটি তথ্যের মধ্যে দিয়ে রাখি, বণিক বার্তা একটি খবর এসছে কয়েকদিন আগে যে এই দুঃসময়ে, অর্থনীতির এই দুঃসময়ে ভারত, চীন বা রাশিয়া কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারোর কোনো দান, অনুদান, ঋণ কিছুই বাংলাদেশের অর্থনীতিতে যুক্ত হচ্ছে না। সুতরাং পশ্চিমা দেশগুলোকে অ্যান্টাগনাইজ করে, পশ্চিমা দেশগুলোকে বিরক্ত করে, তাদেরকে রাগিয়ে নিষেধাজ্ঞা নিয়ে এসে শুধু যে সরকারের নিজের ক্ষতি হবে তা না, 18 কোটি মানুষকে এর মাসুল দিতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের রিজার্ভের অবস্থা এমন জায়গায় যে জ্বালানির দাম পরিশোধ করতে পারছে না, বকেয়া অনেক বেশি হয়ে গেছে অলরেডি। এমনকি যারা বিদেশে পড়তে যাবে সেই স্টুডেন্টরা, তারা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারছে না কারণ যথেষ্ট ফরেন কারেন্সি নাই। আমাদের বিদেশে চিকিৎসা করতে যাবে, ইভেন ভারতে চিকিৎসা করতে যাবে, তারাও দেখা যাচ্ছে রুপি নিয়ে যাচ্ছে যাতে তারা ভারতে গিয়ে রুপিকে টাকা নিয়ে যাচ্ছে যাতে তারা ভারতে গিয়ে টাকাকে রুপিতে কনভার্ট করে তাদের চিকিৎসা ব্যয় মেটাতে পারে। ডলার তারা পাচ্ছে না। এই হাহাকারের অবস্থায় যদি নিষেধাজ্ঞা আসে, পররাষ্ট্র সচিব বলতে পারে বাংলাদেশ সরকার যদিও এই নির্বাচন সম্পূর্ণ আওয়ামী লীগ করে ফেলে তাহলে নির্বাচনের পরে কি হতে পারে, ইতিমধ্যে কিন্তু যুক্তরাষ্ট্র কিছুটা বার্তা দিয়েছেন। যদি নির্বাচন বিরোধী দল ছাড়া অর্থাৎ বিএনপি ছাড়া যদি আওয়ামী লীগ নির্বাচন করে ফেলে তাহলে যুক্তরাষ্ট্র থেকে বড় ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে এবং যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক একদম শেষ হয়ে যেতে পারে। আপনারা দেখেছেন গত কিছুদিন আগে কিন্তু একটা খবর শোনা গেছে যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দিয়েছে পোশাক এবং শিল্প কারখানায়। ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই শিল্প কারখানার কিন্তু বড় ধরনের একটা ধাক্কা আসতে পারে নির্বাচনের পরে, যদি সেই সুস্থ নির্বাচন না হয়। দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।